আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। কর্মসংস্থান সহজতর করতে চীনে বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। উদীয়মান ক্ষেত্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা তুলে ধরতে দক্ষিণ চীনে বৃত্তিমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনসাধারণের মধ্যে বৃত্তিমূলক শিক্ষা ছড়িয়ে দিতে চীনে শুরু হয়েছে বার্ষিক শিক্ষা সপ্তাহ, যার মধ্যে দেশের একাধিক আকর্ষণীয় কার্যক্রমের পরিকল্পনা রয়েছে। বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2025 শিক্ষা মন্ত্রণালয় এবং 8টি অন্যান্য সরকারি বিভাগের একটি সহযোগিতামূলক প্রচেষ্টা। রোববার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 17 মে পর্যন্ত। অনুষ্ঠান চলাকালীন শিক্ষা ও শিল্প সমন্বিত 90টির বেশি কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়। বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের মূল বিষয়গুলো বিবেচনা করে আমরা 7টি থিম ডে ডিজাইন করেছি, যার মধ্যে রয়েছে বৃত্তিমূলক শিক্ষা আলোচনা, শিল্প শিক্ষা সমন্বিত প্রদর্শনী এবং বৃত্তিমূলক দক্ষতা প্রদর্শনী। এই অনুষ্ঠানগুলোর লক্ষ্য জনসাধারণের দক্ষতাকে মূল্যবান এবং শক্তিশালী করতে নেতৃত্ব দেয়া। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান চীন বিশ্বের বৃহত্তম বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। সারা দেশে 6,862টি মাধ্যমিক বৃত্তিমূলক বিদ্যালয়, 1,562টি উচ্চ বৃত্তিমূলক কলেজ এবং 60টি স্নাতক স্তরে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর দেশের জন্য প্রায় 1 কোটি উচ্চমানের কর্মী এবং দক্ষ প্রতিভা গড়ে তোলা হয়। এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে একটি বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চীনা পেশাদাররা নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির মতো উদীয়মান ও উচ্চ চাহিদাযুক্ত ক্ষেত্রগুলোতে তাদের দক্ষতা উন্নত করার সাথে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করে। তৃতীয় হাইনান মুক্ত বাণিজ্য বন্দর বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতায় প্রায় 1200 জন প্রতিযোগী 70টি দক্ষতা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। এবছর উন্নত প্রযুক্তির গাড়ি সমাবেশ এবং রক্ষণাবেক্ষণ, ডিজিটাল টুইন অ্যাপ্লিকেশন প্রযুক্তি এবং বর্জ্য পানি পরিশোধন সহ 20টি নতুন প্রতিযোগিতা বিভাগ যুক্ত করা হয়েছে, যা ডিজিটাল, সবুজ এবং স্বল্প কার্বন প্রযুক্তি দক্ষতার গুরুত্ব তুলে ধরে। এতে কিছু প্রতিযোগী তাদের অভিজ্ঞতার বাইরেও কিছু বিভাগে প্রতিযোগিতা করেন, আরও সুসংহত পেশাদার হওয়ার চেষ্টায়। হাইনান টেকনিশিয়ান কলেজের যানবাহন প্রকৌশল বিভাগের শিক্ষক চেন লিয়াং জানান, শিক্ষকদের জন্য কেবল তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজস্ব দক্ষতা বৃদ্ধি করাই নয়, বরং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে শিল্পের অগ্রগতি সম্পর্কে অবগত থাকাও প্রয়োজন। সাম্প্রতিক তথ্য থেকে দেখা যায়, চীনে নবায়নযোগ্য শক্তির যানবাহনের বিক্রয়োত্তর পরিষেবা খাতে প্রায় 10 লাখ পেশাদার জনসংখ্যার ঘাটতি রয়েছে। নতুন কিছু শিখে দক্ষতা অর্জন, উচ্চ স্তরের প্রতিভা লালন করা এবং বহুমুখী পেশাদারদের জন্য একটি প্রশিক্ষণ মডেল তৈরি করা মেধার ঘাটতি পূরণের জন্য গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। এদিকে চীনে কর্মসংস্থান সৃষ্টির জন্য চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। বেকার স্নাতকদের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে 9 লাখেরও বেশি চাকরির সুযোগ তৈরি হবে। এজন্য দেশব্যাপী 100 দিনের প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চীনে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক শেষ করেন এক ঝাঁক শিক্ষার্থী। লেখাপড়া শেষ করেই চাকরির সন্ধানে নামেন তারা। এই সময়টিকে ধরা হয়ে থাকে চাকরি খোঁজার মৌসুম।
বেকার স্নাতকদের কথা মাথায় রেখে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশব্যাপী চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মে মাসে দেশ জুড়ে 250টিরও বেশি প্রাদেশিক পর্যায়ে এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে, যেখানে 9 লাখেরও বেশি চাকরির সুযোগ তৈরি হবে। এজন্য 100 দিনের প্রচারণা চালানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে প্রায় 3000 চাকরি মেলার আয়োজন করবে, যেখানে সম্মিলিতভাবে 20 লাখের বেশি গ্র্যাজুয়েট চাকরির সুযোগ পাবেন। এ উপলক্ষে 21 মে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ানইউনকাং শহরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে শতাধিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন। অনলাইনে যুক্ত থাকবেন হাজারেরও বেশি কোম্পানির কর্তারা। চলতি মাসের শেষ দিকে উত্তর পূর্ব চীনের ছাংছুয়ান শহরে একটি বড় চাকরি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মেলায় আধুনিক কৃষি এবং বরফ ও তুষার অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ খাতে 600টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে, যারা প্রায় 10,000-এর বেশি গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ করে দিবে। এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশে স্নাতকদের চাকরির প্রস্তুতি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষা ও শ্রম কর্তৃপক্ষ। এই বছর বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কর্মসূচির জন্য বিশেষ তহবিল নির্ধারণ করা হয়েছে। প্রতি শিক্ষার্থীর জন্য 400 ইউয়ান থেকে 600 ইউয়ান পর্যন্ত ভর্তুকি প্রদান করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই এআই প্রয়োগ এবং নিম্ন উচ্চতর অর্থনীতির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে 100টিরও বেশি প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছি। চলতি বছরের শেষ নাগাদ 10,000-এর বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চাকরি মেলায় ভর্তুকি দেওয়ার জন্য প্রাদেশিক তহবিলে 20 মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এমন উদ্যোগের ফলে কাঠখড় পুড়িয়ে চাকরি পাওয়ার পথটি সহজ হয়েছে। চীনে দিনে দিনে উত্থান হচ্ছে গ্রামীণ পর্যটনের, যার মধ্যে অন্যতম ভ্রমণকারী তরুণরা। দেশটির পর্যটন একাডেমির তথ্য অনুসারে মে মাস থেকে বেড়েছে গ্রামীণ পর্যটনের দর্শনার্থীর সংখ্যা, যার মধ্যে 70% ভ্রমণকারী 20 থেকে 35 বছর বয়সী। চীনে দিন দিন গ্রামীণ পর্যটনের বেশ উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে, যার প্রধান ভ্রমণকারী তরুণ, যাদের মধ্যে 70% ভ্রমণকারী 20 থেকে 35 বছর বয়সী, যারা নাগরিক জীবনের বাইরে সাংস্কৃতিক পরিবেশগত অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন। চায়না পর্যটন একাডেমির তথ্য অনুসারে মে মাস থেকে গ্রামীণ পর্যটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভ্রমণের বুকিংয়ে 70% 20 থেকে 35 বছর বয়সীরা করেছেন। পূর্ব চীনের সাংতো প্রদেশের ছিংচৌ শহরে স্থানীয় পর্যটন অপারেটররা তরুণ গ্রাহকদের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে লাভজনক ব্যবসা খুলে বসেছেন। প্রজাপতি অর্কিড এবং শোভাময় সাকুলেন্টের মতো জনপ্রিয় আকর্ষণগুলি কেবল দর্শনার্থী নয়, শহুরে দর্শনার্থীদের বসতি স্থাপন এবং ব্যবসা শুরু করতে উৎসাহিত করছে। আমাদের অনেক ফুলের জাত ও সৌন্দর্য তরুণদের দারুণভাবে আকৃষ্ট করছে। গ্রামীণ পর্যটনের উত্থান কৃষকদের ভূমিকাকেও রূপান্তরিত করছে। দেশে আরও নতুন কৃষক সম্পূর্ণরূপে কৃষি উৎপাদন পরিচালনা থেকে সাংস্কৃতিক এবং পর্যটনে অবদান রাখছেন, যা গ্রামীণ অর্থনীতির বৈচিত্র্য এবং আধুনিকরণে অনেক অবদান রাখছে। চীন পর্যটন একাডেমির তথ্য অনুসারে এই বছরের প্রথম প্রান্তিক শহর ও গ্রাম উভয় বাসিন্দারাই ভ্রমণ কার্যকলাপে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছেন। 1 থেকে 5 মে দিবসের ছুটির মরশুমে 49.71 মিলিয়নেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উসি কাউন্টিতে ঘুরি ও পিকনিক উৎসবের মতো অনুষ্ঠানগুলি মূলত বিনোদন প্রদান করে দর্শনার্থীদের মনে, যা গ্রামাঞ্চলে ভ্রমণের প্রতি তাদের আকৃষ্ট করছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ওয়েনচিয়াং এবং সিনচিন গ্রামীণ সিনেমা প্রদর্শন এবং খোলা আকাশের নিচে সঙ্গীত উৎসব গ্রীষ্মের রাতগুলিতে মুগ্ধ করছে সকলকে।
থিয়ানফু কৃষি এক্সপো পার্কে ১১৬টি স্থানীয় শস্য ও তেল উৎপাদকের সহযোগিতায় চালু করা হয়েছে একটি কর্মসূচি, যার আওতায় ৩৫০টিরও বেশি আঞ্চলিক বিশেষ পণ্য বাজারে প্রদর্শিত হয়েছে, যা কৃষি ও পর্যটনের জন্য সফলতা হিসেবে প্রমাণিত হয়েছে। জীবনের এক অমলিন সুন্দর বাস্তবতা বার্ধক্য। অভিজ্ঞতার অনেকগুলো পথ পাড়ি দিয়ে বার্ধক্যে উপনীত হওয়া নাগরিকদের মৌলিক অধিকার, সুস্থ দেহ, মন ও বিনোদন, এই বিষয়গুলোকে মাথায় রেখে চীনে এক চমকপ্রদ আয়োজন রূপালী পর্যটন ট্রেন পরিষেবা। চীনের ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর নিঃসঙ্গ ভ্রমণকে সহজ ও আকর্ষণীয় করতে এই পরিষেবায় থাকছে নিরাপত্তা, আরাম এবং সুবিধাজনক চাহিদা পূরণের অঙ্গীকার। এপ্রিলের শেষে মনোরম প্রকৃতি আর গ্রীষ্মের মৃদু বাতাস যখন হাতছানি দেয়, ঠিক ওই সময়টায় 4 দিনের ভ্রমণের জন্য সিলভার হেয়ার এক্সপ্রেস পর্যটন ট্রেনে চড়েছিলেন প্রায় 250 যাত্রী। বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি এই ট্রেন উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচং শহর থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ওই প্রদেশের ফিংলিয়াং শহর। চলার পথে বাইরের অপরূপ হাতছানি আর পাশে থাকা নির্ভরতার হাতগুলো ভ্রমণকে করে তোলে স্মরণীয়। বয়স্ক যাত্রীদের চাহিদা বিবেচনায় সিলভার হেয়ার এক্সপ্রেস তাদের চাহিদা মেটাতে প্রদান করে নানা পরিষেবা। ট্রেনের ভেতর আছে প্রশস্ত বিছানা, টেলিভিশন, ব্যক্তিগত বাথরুম এবং বয়স্ক ভ্রমণকারীদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বেশিরভাগ যাত্রীর বয়স 60 বছর বা তার বেশি হওয়ায় বগিগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যার মধ্যে মসৃণ পথ, জরুরি কল সিস্টেম, অ্যান্টি স্লিপ মেঝে এবং সুরক্ষা হ্যান্ডেল রয়েছে। সিনচিয়াং রূপালী অর্থনীতিতে প্রবেশের সাথে সাথে বয়স্করা সকলেই সিলভার হেয়ার ট্রেনে চড়তে পারবেন। এদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রূপালী চুলের পর্যটন ট্রেনগুলিতে চড়ে বয়স্ক নাগরিকরা পরবর্তী বছরগুলোতে নতুন অভিযান শুরু করার সুযোগ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের জীবনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন এই ধারণাটি কার্যকর হয় চলতি বছর। ক্রুজ জাহাজের সেবার মতো আরামদায়ক এই ট্রেন সার্ভিস ভ্রমণকারীদের বিশ্রাম নিতে, অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে, মনোরম স্থানগুলি দেখতে এবং লাগেজ টানাটানির ক্লান্তিকে লাঘব করে। এই পর্যটন ট্রেনগুলি দক্ষিণ এবং উত্তর সিনচিয়াংয়ের মূল আকর্ষণগুলিকে সংযুক্ত করে, দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি করে এবং ক্যাটারিং, আতিথেয়তা এবং বিশেষ পণ্যের মতো পরিষেবা খাতে স্থানীয় ব্যবহার বৃদ্ধি করে। ট্রেনগুলি গ্রামীণ পুনরুজ্জীবনেও অবদান রাখে এবং সিনচিয়াংয়ের পর্যটন শিল্পের ক্লাস্টার উন্নয়নকে উৎসাহিত করে। সিলভার হেয়ারের রুটগুলি ছাড়াও সিনচিয়াং অন্যান্য বিশেষায়িত পর্যটন ট্রেন পরিষেবা চালু করেছে, যার মধ্যে ফুল দেখার এবং বিভিন্ন ধরনের স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার মতো নির্দিষ্ট ভ্রমণ রয়েছে। এই বছরের জন্য শতাধিক থিমযুক্ত পর্যটন ট্রেন পরিষেবা পরিকল্পনা করা হয়, যা বিভিন্ন ধরনের ভ্রমণকারীদের জন্য শুধু পরিষেবা প্রদানই করবে না, পাশাপাশি গ্রামীণ অঞ্চলের অর্থনীতিকেও এগিয়ে নেবে। দেশের বিশাল রেল নেটওয়ার্ক দ্বারা সমর্থিত বিশেষায়িত রেল ভিত্তিক ভ্রমণ বিকাশের জন্য চীনের প্রচেষ্টা থেকে বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবাগুলি বিকশিত হয়েছে। 1,60,000 কিলোমিটার বিস্তৃত নেটওয়ার্কটি এখন 2 লাখেরও বেশি জনসংখ্যার 99% শহরকে সংযুক্ত করে। মে থেকে জুনের শেষ পর্যন্ত চীনে গ্রীষ্মকালীন ফসল কাটার সময়। এ সময় চীনের মোট শস্য উৎপাদনের 21% ফসলের যোগান আসে। এবছর বিভিন্ন অঞ্চলে শস্য উৎপাদনের হিড়িক লেগেছে, যা পরিচালনা করতে ড্রোন এবং নানা উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছে দেশটি। চীনের বিভিন্ন অঞ্চল শস্য উৎপাদন পরিচালনার জন্য ড্রোন এবং উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছে। চীনে 3টি ভিন্ন শস্য উৎপাদন মৌসুম রয়েছে: গ্রীষ্মকালীন শস্য, আগাম ধান এবং শরৎকালীন শস্য, যা বার্ষিক শস্য উৎপাদনের প্রায় 21%, 4% এবং 75%। চীনে প্রতি বছর মে থেকে জুনের শেষের দিকে গ্রীষ্মকালীন ফসল কাটা হয়। উত্তর চীনের শানসি প্রদেশের ইউনচাং শহরের ফিংলু কাউন্টিতে 2.5 লাখ মিউ বা 16,667 হেক্টরেরও বেশি জমিতে রোপণ করা শীতকালীন গম এখন পাকার সময়, যা শস্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রয়েছে কীটপতঙ্গ এবং রোগ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। কাউন্টির কৃষি বিভাগ ড্রোন স্প্রে করার জন্য
মানুষের প্রচেষ্টাকে ড্রোন প্রযুক্তির সাথে একত্রিত করছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন ৩০,০০০ মিউ বা ২,০০০ হেক্টরেরও বেশি ফসলের জমিতে ড্রোন ব্যবহার করছে। গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ যতই ঘনিয়ে আসছে, দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান, মধ্য চীনের হুবেই এবং পূর্ব চীনের চিয়াংসি সহ প্রধান কৃষি প্রদেশগুলি ইতিমধ্যেই ড্রাই সিড সংগ্রহ শুরু করেছে। এরপর ফসল কাটা থেকে শুরু করে মাড়াই, আলাদা করা এবং গুঁড়ো করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এবছর চিথং কাউন্টি স্থানীয় কৃষকদের সহায়তা করার জন্য ১২০০টিরও বেশি ফসল কাটার যন্ত্র মোতায়েন করেছে, যার ফলে ফসল কাটার যান্ত্রিকীকরণের হার ৮০% ছাড়িয়ে গেছে। এর ফলে ফসল কাটার খরচ ৩০% কমেছে। এদিকে হুবেই প্রদেশের চিংম্যান সিটিতে ২ পর্যায়ে রেপসিড সংগ্রহের নতুন প্রযুক্তি প্রবর্তনের ফলে শস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন কৌশলটিতে রেপসিড কেটে ফেলা হয়, কয়েকদিনের জন্য জমিতে শুকাতে দেয়া হয়। এই উদ্ভাবনের ফলে বীজ নষ্ট হওয়ার হার ৩০% থেকে ৮%-এরও কম হয়েছে। এখন পর্যন্ত শহরের ২.৩২ মিলিয়ন মিউ বা ১,৫৪,৬৬৭ হেক্টর শীতকালীন রেপসিডের মধ্যে ৭,৫৮,০০০ মিউ বা ৫০,৫৩৩ হেক্টর ফসল কাটা হয়েছে, যা ফসল কাটা ৩০%-এরও বেশি। ২১ মের মধ্যে ফসল কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।